বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত আছেন মোহাম্মদ আব্দুল মজিদ বিশ্বাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ঝিনাইদহ জেলা বিএনপি, এবং শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি, ছাত্র ইউনিয়ন। আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। এবং আপনাদের দুজনের সাথে আলোচনায় যাওয়ার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই দর্শকের সামনে, এবং এই তথ্যগুলো নিয়ে অথবা এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের সাথে আমরা আলোচনা করব। প্রথমে যে তথ্যটি আমি একটু তুলে ধরতে চাই সেটি হচ্ছে যে দেশে ও বিদেশে এস আলম গ্রুপ এবং তাদের পরিবারের সদস্যদের নামে থাকা সব সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে আইন সচিব সহ সংশ্লিষ্টদের এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। রোববার বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে বিদেশে থাকা এস আলম গ্রুপের সম্পদ ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আদালতের রিটের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ রুকনুজ্জামান। আরেকটি তথ্য, যেটি 5 আগস্ট পরবর্তী সময়ে সরকার বদলের প্রেক্ষাপটে অনেক শীর্ষ সন্ত্রাসী জেল থেকে ছাড়া পেয়েছেন, তাদের নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার মাইনুল হাসান। ডিএমপি কমিশনার বলেছেন, শীর্ষ সন্ত্রাসী যারা ইতোমধ্যে মুক্তি পেয়েছে, তারা দীর্ঘ সময় জেল খেটে আদালতের মাধ্যমে মুক্তি পেয়েছে, তারা আমাদের সার্ভিলেন্সে আছে, এবং নতুন করে তারা যদি কোনো অপরাধ করে থাকে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আরেকটি তথ্য হলো যে গত শনিবার এক আলোচনা সভায় গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূর, তিনি বলেছেন, বর্তমান সরকারের ভেতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে, এই সরকার নিয়ে খুব বেশি দূর এগোনো সম্ভব নয়। আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন একদিনে হয়নি, কয়েক বছর ধরে এর পটভূমি রচিত হয়েছে। 2018 সালের আন্দোলন না হলে 2024 সালে আন্দোলন হতো কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এবং তিনি বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে বিএনপি ও জামায়াত ইসলামী অংশ না নিলে আন্দোলন সফল হতো না। বুয়েট প্রশাসন জানিয়েছে, কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোনো ক্লাব বা সোসাইটি ছাড়া কোনো রাজনৈতিক দল বা সহযোগী অন্য কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারবে না। আওয়ামী লীগ আমলের শেষ দিকে আদালতের রায় বুয়েটে ছাত্র রাজনীতি ফেরার একটি পথ তৈরি হয়েছিল। 6 মাসের মাথায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নতুন নিষেধাজ্ঞায় তা আসলে ফের বন্ধ হলো, এবং বুয়েটের রেজিস্ট্রার ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গত 21 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় রাজনৈতিক দল করা নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরেকটি তথ্য দিয়ে আমি আলোচনায় চলে যাব। বিএনপির ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। মাত্র 2.5 মাসের ব্যবধানে কমিটিটি বিলুপ্ত করা হলো। গতকাল শনিবার রাতে বাংলাদেশ সময় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে, এবং বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে শীঘ্রই বিএনপি ঢাকা মহানগর উত্তর ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তিতে আসলে এই কমিটি ভেঙে দেওয়ার কোনো কারণ বলা হয়নি, তবে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা একটি গণমাধ্যমকে জানিয়েছেন যে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আহ্বায়ক কমিটির বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন অভিযোগ এসেছে, এবং সে কারণেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং একই বিষয়ে বিএনপি সংশ্লিষ্ট যেটি, তা হচ্ছে যে শনিবারেই কিন্তু গতকাল বাংলাদেশ স্থানীয় সময় ঝিনাইদহ পায়রা চত্বরে জেলা বিএনপি আয়োজিত একটি সমাবেশ হয়েছে। সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন, প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন তারেক রহমান, এবং সেখানে তিনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে জনগণ দ্বারা নির্বাচিত সরকারই কেবল গণতন্ত্র ও দেশে উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করতে পারে। এই অন্তর্বর্তী সরকারের প্রতি সেদিনও আমাদের সমর্থন ছিল, আস্থা ছিল, আজও আছে, তবে এখানে একটি কিন্তু রয়েছে। তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরই নিতে হবে। স্বৈরাচার পতনের এই সময়ে দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দল, ছাত্র জনতা, কৃষক, সর্বস্তরের মানুষের অবদানকে যদি আমরা মর্যাদা দিতে ব্যর্থ হই, তাহলে 16 বছরের স্বৈরাচারী হাসিনার গুম, খুন, হামলা, মামলা ও নির্যাতনের শিকার জনতার অবদানকে যদি স্বীকৃতি দিতে না পারি, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। এমনটা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং গতকাল এই সমাবেশটি ছিল ঝিনাইদহতে, এবং আমাদের সাথে আজকে যুক্ত আছেন ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। আমি প্রথমেই তার কাছে যেতে চাই, আব্দুল মজিদ বিশ্বাস। এছাড়াও বেশ কিছু কথা আসলে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যেমন আরেকটি গুরুত্বপূর্ণ কথা তিনি যেটি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য রোডম্যাপ নির্দিষ্ট করার আহ্বান জানিয়েছেন। আমি একটু আপনার কাছে জানতে চাবো, আব্দুল মজিদ বিশ্বাস, যে তারেক রহমান সমাবেশে আর কি কি নির্দেশনা সেখানে দিয়েছেন, এবং এর কিছু অংশ যদি আপনি আমাদের তুলে ধরতেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ TVN 24 কে, এবং আমার সঙ্গে আছেন আমাদের ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান ভাই, আমাদের সিনিয়র ভাই, ওনাকেও ধন্যবাদ, এবং যারা শুনছেন। আমাদের গতকাল প্রায় 18 বছর পরে আমরা ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে সমাবেশ করতে পেরেছি। আমরা সমাবেশের আগে করেছি যেগুলো শহর থেকে একটু দূরে, হয়তোবা শহরের মূল প্রাণ কেন্দ্রে আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে কখনো আসতে দেওয়া হয়নি। সেটা আমরা প্রায় 18 বছর পরে সেই সমাবেশটা গতকালকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের, উনি প্রধান অতিথি ছিলেন। সমাবেশটা ছিল আসলে সমাবেশটা এক পর্যায়ে মহাসমাবেশে পরিণত হয়। ঝিনাইদহ জেলার 6টি উপজেলা এবং 6টি পৌরসভা থেকে বিএনপির নেতা কর্মী, সমর্থকরা এবং সাধারণ মানুষ, আমাদের হিসাব মতে প্রায় লক্ষাধিক মানুষ গতকালকের সমাবেশে অংশগ্রহণ করে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান, তিনি আমাদের এই সমাবেশে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। জি, আব্দুল মজিদ বিষয় আমি একটু জানতে চাচ্ছিলাম যে দলের নেতাকর্মীদের জন্য আসলে আপনাদের সমাবেশে কি নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান? ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে দলের নেতাকর্মীদের জন্য, জি, আমার মনে হয় যে সংযোগে কোনো ত্রুটি হয়েছে এবং আমরা পরবর্তীতে আবার যাব আব্দুল মজিদ বিশ্বাস আপনার কাছে। আমি একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছে যেতে চাই। বিএনপি এবং আচ্ছা, বিএনপির এবং অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা যারা রাজপথে দীর্ঘদিন আন্দোলন করেছে, তিনি তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। এবং ঝিনাইদহ জেলার বিএনপির নেতাকর্মীরা সক্রিয় ছিল বিগত 17 বছর যাবৎ, তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন। এবং উনি দলের নেতাকর্মীদেরকে এই বিজয় আসার জন্য, বিজয় পরবর্তী সময়ে আমাদের কি করণীয় সেই ব্যাপারে উনি একটা দিক নির্দেশনা দিয়েছেন আমাদেরকে। এবং যারা সভাস্থলে এসেছিলেন তাদের সবাইকে যে আমাদের এখন ধৈর্য ধারণ করতে হবে, দেশকে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য যে কর্মকাণ্ডগুলো জি, আমাদের জি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি আপনাদের কোনো কর্ম পরিকল্পনার কথা জানিয়েছেন অথবা স্পেসিফিক কোনো দিক নির্দেশনা দিয়েছেন যে আপনারা এই কাজগুলো করবেন অথবা করবেন না সাংগঠনিকভাবে, সেই বিষয়টা যদি একটু বলতেন। সাংগঠনিকভাবে আমাদেরকে শক্তিশালী করার জন্য আমাদের যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলো শক্তিশালী করার জন্য উনি বলেছেন। পাশাপাশি সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এবং মানুষের কাছে যেতে হবে, সাধারণ মানুষের কাছে আমাদেরকে যেতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দলের প্রার্থীকে যাতে আমরা পাশ করাতে পারি এবং বিএনপি যাতে সরকার গঠনে আমরাও সহযোগিতা করতে পারি, তার জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এটাই আমাদেরকে উনি এই মেসেজটাই দিয়েছেন। উনি আরো অনেক কথা বলেছেন। আমাদের এখানে যারা গত 17 বছরে বিভিন্ন সময়ে তৎকালীন সরকারি দলের হাতে, যে জনাব আব্দুল মজিদ বিশ্বাস, আমি আবারও আসবো আপনার কাছে, আমি একটু শরীফুজ্জামান শরীফের কাছে যেতে চাই। জনাব শরীফুজ্জামান শরীফ, যেমনটা বলছিলাম যে গতকাল ঝিনাইদহে বিএনপির একটি সমাবেশ হয়েছে এবং সেখানে বেশ কিছু তথ্য আমি আসলে তুলে ধরেছিলাম। এখানে একটি কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য রোডম্যাপ নির্দিষ্ট করার আহ্বান জানিয়েছেন। এক্ষেত্রে আসলে আপনি কি মনে করছেন যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অলরেডি 6টি কমিশন ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন পদক্ষেপের কথা তারা বলছেন, যে এখানে আসলে স্পষ্টত রোডম্যাপ বলতে উনি আসলে কি জানতে চাইছেন বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে যিনি আলোচক আছেন তাকে শুভেচ্ছা। একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা 16 বছরের একটা দানবীয় সরকারের পতন ঘটিয়েছি এবং এই পতনের পরে নানা সেক্টরের অনিয়ম, অবিচার, অন্যায় কাজের আমরা ফিরিস্তি তুলে ধরছি। তাদের এই 16 বছরে যে সমস্ত ক্ষতগুলো হয়েছে সেই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরছি। যদিও
16 বছরের দানবীয় সরকারের যে অন্যায় অবিচার, এগুলো সাধারণ মানুষ তারা অনুধাবন করেছে। আমরা শেখ হাসিনার সরকারের সমালোচনাটা করছি কেন? তার সাথে আমাদের কারোরই ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না, তার সাথে সম্পত্তি নিয়ে কোনো বিরোধ ছিল না, অথবা বৈষয়িক কোনো সমস্যা শেখ হাসিনা অথবা আওয়ামী লীগের সঙ্গে আমাদের ছিল না। বাংলাদেশের জনগণের সাথে তার যে দূরত্বটা তৈরি হয়েছিল, সেটা সংবিধান যে অধিকারটা দিয়েছে বাংলাদেশের মানুষকে, যে রাষ্ট্র পরিচালনায় জনগণ তাদের মতামত প্রকাশ করবে এবং মতামতের অভিমতের প্রতিফলনের ভিত্তিতে যে সরকারটি গঠিত হবে, যারা যে রাজনৈতিক দল মেজরিটি আসন পাবে তারা সরকার গঠন করবে এবং দেশকে পরিচালনা করবে। গত 16 বছরে মানুষ এই শাসন ব্যবস্থার থেকে অনেকটা দূরে ছিল। শুধুমাত্র শেখ হাসিনার 16 বছরে বাংলাদেশের মানুষ শাসন প্রক্রিয়ার মধ্যে যুক্ত হতে পারেনি আমি এটি বলবো না। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলোর সময় আমরা মানুষের সাথে সরকারের যে সিদ্ধান্ত অথবা নির্বাচনের যে চাপিয়ে দেওয়া ফল, সেখানে কিন্তু আমরা এই ধরনের ব্যবধানটা আমরা দেখেছি, কখনো বেশি কখনো কম। সুতরাং শেখ হাসিনার সরকারের পতনের পর তার দলের নেতাকর্মীদের পালিয়ে যাওয়ার পর যে প্রশ্নটি বারবার সামনে আসছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে কখন নির্বাচিত প্রতিনিধিরা দেশকে শাসন করবে। আমাদের এই পরিবর্তনের যে বেসিক যে আকাঙ্ক্ষা, তার মূল জায়গাটা হচ্ছে এটা যে জনগণ তার ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে সরকার নির্বাচিত করবে এবং সেই সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এর আগে একটা কথা থেকে যায়, গত 16 বছরে শেখ হাসিনা শাসনামলে যে সমস্ত আবর্জনাগুলো আমাদের রাজনীতিতে, আমাদের অর্থনীতিতে, আমাদের সামাজিক জীবন এবং বিভিন্ন জায়গায় যে আবর্জনাগুলোর স্তূপ জমা হয়েছে, এই স্তূপের উপরে থেকে আপনি নির্বাচন অভিমুখী যে গাড়িটা, সেই গাড়িটা নিরাপদে চালিয়ে নিয়ে যেতে পারবেন না। কারণ পদে পদে কতগুলো প্রতিবন্ধকতা আছে। সেই প্রতিবন্ধকতাগুলো দূর করে নির্বাচনটা যাতে গ্রহণযোগ্য, অবাধ এবং সমস্ত দলের অংশগ্রহণের যে প্রতিবন্ধকতা, সেগুলো দূর করা যায়, তার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। মানুষ তার অভিমতের প্রতিফলন ঘটানোর জন্য সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। সেই কারণে আমরা কেউই কিন্তু 5 তারিখে সরকারের 5ই আগস্ট সরকারের পতনের সঙ্গে সঙ্গে আমরা বলিনি যে আমাদের এখানে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। আমরা বলেছি যে আমাদের এখানে যে আবর্জনাগুলো জমা হয়েছে, সেই আবর্জনাগুলো পরিষ্কার করে একটা নির্বাচনের দিকে যেতে হবে। এখন আবর্জনাগুলো কি কি এবং জি, জনাব শরীফুজ্জামান, আমি এই জায়গায় আপনাকে একটু প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি অভিযোগ করেছেন যে বর্তমান সরকারের ভেতর সুবিধাবাদীরা ঢুকে গেছে। এই ব্যাপারে আসলে আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন কিনা যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আসলে বিভিন্ন জায়গায় সুবিধাবাদীরা অথবা সুবিধাভোগীরা আসলে জায়গা করে নিচ্ছে? প্রথম জায়গাটা হচ্ছে যে এই সরকারটা মাত্র 1.5 মাসের মতো তার দায়িত্ব গ্রহণ করছেন। আপনি যে নামটি বলছেন, আমি জানি যে তার দলের সাথে যুক্ত ছিলেন, পরবর্তীকালে তার দল থেকে বেরিয়ে গেছেন, অথবা তিনি যে কোটা বিরোধী কোটা সংস্কার আন্দোলনটি শুরু করেছিলেন কয়েক বছর আগে, সেই আন্দোলনের সঙ্গে প্রথম কাতারে যারা ছিলেন তাদের কেউ এই সরকারের সাথে উপদেষ্টা হিসাবে যোগদান করেছেন। আমি সরকারের মধ্যে সুবিধাবাদীরা ঢুকে পড়েছে এই বিষয়টি আমার থেকে তিনি ভালো করে জানেন। তবে ইতিমধ্যেই সরকারের মধ্যে যারা আছেন অথবা সরকারের বাইরে যারা আছেন, যারা এই সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তাদের কারো কারো কর্মকাণ্ড নিয়ে নানা রকমের প্রশ্ন তৈরি হয়েছে। বাংলাদেশে জেলা প্রশাসক নিয়োগের ক্ষেত্রে আমরা গত কয়েকদিন আগে দেখলাম যে একজন জেলা প্রশাসক নিয়োগ পাওয়ার জন্য 3 কোটি টাকা ঘুষ দিয়েছেন। আমরা দেখলাম এই যে ছাত্র গণ অভ্যুত্থানে যারা সংগঠক ছিলেন এবং 16 বছরে বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য
লাগাতার লড়াইয়ের শেষ মুহূর্তে এসে যারা এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন তাদের কারো কারো এই যে ফেনী নোয়াখালী অঞ্চলে যে বন্যা, সেই বন্যায় সাধারণ মানুষ বন্যার্তদের সহায়তা করার জন্য যে অর্থ সহায়তা করেছিলেন, সেই অর্থটা নিজেদের অ্যাকাউন্টে জমা রেখে একটা বিশাল বিতর্ক তারা তৈরি করেছে। তো এই ধরনের নানা রকমের ব্যত্যয় আমরা লক্ষ্য করছি। বিভিন্ন জায়গায় ক্ষমতার অপব্যবহার আমরা দেখছি, ক্ষমতার একাধিক কেন্দ্র আমরা দেখছি, এবং এগুলো নানা জায়গা থেকে আলোচিত হচ্ছে, সমালোচিত। জি শরীফুজ্জামান, আমি আবার আপনার কাছে আসবো। আমি একটু যেতে চাই আব্দুল মজিদ বিশ্বাসের কাছে একই প্রশ্ন নিয়ে। আসলে আপনি কি মনে করেন কিনা যে আব্দুল মজিদ বিশ্বাস যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যেও আসলে ভেতরে সুবিধাবাদী অথবা সুবিধাভোগী যারা আছেন এমন কিছু লোক ঢুকে গেছে, যেমনটা অভিযোগ করছেন গণ অধিকার পরিষদের সভাপতি? জামান ভাই যে কথাগুলো বলেছেন এই বিষয়ে আমি ভাইয়ের সঙ্গে সম্পূর্ণভাবে একমত, এবং আমাদের গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু ভাই যেটা বলেছেন সেটা উনি যথার্থই বলেছেন। কারণ ইতিমধ্যেই সেটা প্রমাণিত হয়েছে কিছু কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে। যেমন আমরা শরীফুজ্জামান ভাই যেটা বললেন, যে ত্রাণের বিষয়গুলা বললেন, ডিসি নিয়োগের কথা বললেন, এখনো এই তত্ত্বাবধায়ক সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে বিগত সরকারের সুবিধাভোগীরা এখন আমাদের 64টা জেলার যে ডিসি নিয়োগ হয়েছে তার মধ্যে 56টি জেলায় বিগত সরকারের আমলে যাদেরকে লিস্ট দেওয়া হয়েছিল তাদেরকেই ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। সেই কারণে আমি মনে করি যে এই তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে তাদের কিছু কিছু কর্মকাণ্ড নিয়ে কিছু প্রশ্ন দেখা দিয়েছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কখনোই দীর্ঘদিন সাস্টেন করতে পারে না একটা দেশে। আমাদের দাবি ছিল এদেশে আমাদের কি সমস্যা ছিল? আমাদের সমস্যা ছিল আমরা আমাদের ভোট দিতে পারছিলাম না। আমরা আমাদের নির্বাচনের সময় আমাদের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিতে পারি নাই। সেই দাবি আমাদের ছিল। অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য আসবে এবং তাদের দায়িত্ব হলো যে কয়দিন ওনারা থাকবেন সেই কয়দিন রুটিন ওয়ার্ক করবেন এবং যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে তিনারা নির্বাচন দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, রাজনৈতিক নেতৃবৃন্দ দেশ পরিচালনা করবেন। এটাই হওয়া উচিত। এটা যদি না হয়, আমাদের নেতা কালকে তার বক্তৃতায় বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝে অসহায় ও বিপর্যয় বোধ করছে। যদি এরকমই হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার বিগত সরকারের সুবিধাভোগী যে সমস্ত সরকারি আমলারা এখনো দেশের বিভিন্ন পর্যায়ে রয়েছেন তাদের দ্বারা কিন্তু এই ছোট ছোট বিপর্যয় একসময় অনেক বড় আকার ধারণ করবে এবং এর প্রতিকারের পথ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। জি আব্দুল মজিদ বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। প্রকাশ করেছেন। জি আমি আবারও আপনাদের সাথে আলোচনায় ফিরবো। আমাকে একটি ছোট্ট বিরতি নিতে হবে, আপনারা দুজনই সাথে থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে আমাদের অতিথিদের সাথে আলোচনা চালিয়ে যাব। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে আছেন দুজন অতিথি। আমরা তাদের সাথে কিছুক্ষণ আগে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম। অন্তর্বর্তীকালীন সরকারের নানা পদক্ষেপ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি গতকাল একটি সমাবেশে বক্তব্য দিয়েছেন, সেগুলো নিয়ে কথা বলছিলাম। আমি এখন একটু যেতে চাই শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আসতে চাই। যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল, আসলে আমি একটি তথ্য দিয়ে আপনার কাছে প্রশ্নটা রাখতে চাই। সেটি হচ্ছে যে দেশের 12টি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এটি গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের থেকে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয় এবং আলাদা একটি প্রজ্ঞাপনে একই দিনে দেশের 323টি পৌরসভার কাউন্সিলর এবং 3টি পার্বত্য জেলা ছাড়া বাকি 61টি জেলা পরিষদের সদস্যদের অপসারণ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্তটি আপনি আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ। তার আগে যে প্রশ্নটি করেছিলেন তার দুটো লাইন আমার যুক্ত করা দরকার।
একটা হচ্ছে যে সরকার কিভাবে পরিচালিত হচ্ছে, সফল নাকি ব্যর্থ, এই বিষয়টা গত আন্দোলনের মধ্যে যারা ছিলেন এদের কারো কারো মুখ থেকে বেশ সোচ্চার দেখা যাচ্ছে, সমালোচনাটা দেখা যাচ্ছে। তবে আমি মনে করি যে সরকার পরিচালনায় উপদেষ্টাদের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে শুধুমাত্র তারা কাজ করতে পারছে না এই সমালোচনার পাশাপাশি কেউ কেউ সেখানে নিজেদেরকে যুক্ত করতে চান এবং সেই কারণে সরকারের সমালোচনা করছেন বলে কখনো কখনো আমার দৃষ্টিগোচর হয়েছে এবং আমার এই ধরনের একটা ধারণা হয়েছে যে যেহেতু আন্দোলন করলাম, আন্দোলনের সঙ্গে ছিলাম, কোনো না কোনো জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি, এরকমের একটা সরকার গঠিত হচ্ছে, সেই সরকারে আমরা থাকতে পারবো না, এই ধরনের একটা মর্ম বেদনা বা মর্ম যন্ত্রণা আমি কারো কারোর মনের মধ্যে দেখছি। দ্বিতীয় জায়গাটি আপনি যে প্রশ্নটি করেছেন, স্থানীয় সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে স্থানীয় সরকার। কিন্তু আমাদের এখানে দলীয় সরকারের অধীনে বিশেষ করে গত 10-12 বছরে যে স্থানীয় সরকার ব্যবস্থাটা আসলে জনগণের ন্যূনতম অংশগ্রহণ সেখানে ছিল। সর্বশেষ পৌরসভা ইলেকশনে, উপজেলা ইলেকশনে আমরা যেটা দেখেছি, এক একটা জায়গায় আওয়ামী লীগের, এটি আমি বিভিন্ন টেলিভিশনে বলেছি, এক একটা জায়গায় আওয়ামী লীগের আবুল গ্রুপ এবং বাবুল গ্রুপ নির্বাচন করেছে, মানুষ ভোট কেন্দ্রে যায়নি, তারা তাদের মানে ইচ্ছে মতো ভোটার সংখ্যা বাড়িয়েছে, ভোটের সংখ্যা বাড়িয়েছে, কাস্টিং ভোট দেখিয়েছে এবং সন্ধ্যাবেলায় যাকে খুশি তাকে এবং যার সাথে প্রশাসনের এবং স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতৃত্বের ভালো সম্পর্ক যাদের ছিল তাদের নাম ঘোষণা করে বলা হয়েছে উনি মেয়র হয়েছেন, উনি কাউন্সিলর হয়েছেন, উনি পৌরসভার চেয়ারম্যান হয়েছেন, উনি সিটি কর্পোরেশনের কাউন্সিলর হয়েছেন। অর্থাৎ এই যে সকল জনপ্রতিনিধি যারা নির্বাচিত হয়েছিলেন বলা হয়েছিল এবং যে অন্যায় কাজটি ইলেকশন কমিশনের কাঁধের উপর থেকে তারা এক্সিকিউট করে নিয়েছেন, তাদের সাথে আসলে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না এবং তারা জনগণের ভোটে নির্বাচিত হননি। সুতরাং জনগণের ভোটে যারা নির্বাচিত হননি তাদেরকে কেন আমরা দেশের মানুষ এবং সরকার কাঁধে বহন করে নিয়ে চলবে, এটি হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে যে প্রক্রিয়ায় তারা নির্বাচিত হোক না কেন তারা তো দায়িত্ব পেয়েছেন এবং কতগুলো সরকার পরিচালনায় স্থানীয় জনসাধারণের কতগুলো দৈনন্দিন কাজের ক্ষেত্রে তাদের একটা সহযোগিতা বাধ্য হয়ে নিতে হয়েছে। সুতরাং এই যে স্থানীয় সরকারগুলো যেটা বাতিল করে দেওয়া হলো, এর ভেতর থেকে সরকার যে যাত্রাটা, এটিকে আমি যৌক্তিক মনে করি। সাথে এই প্রশ্নটা থেকে যায়, শঙ্কাটা থেকে যায় যে তাদের কাছ থেকে যে সার্ভিসটা স্থানীয় মানুষ নানা কারণে গ্রহণ করতেন অথবা করতে বাধ্য হতেন অথবা নানা কারণে যে আসতেন, এই সার্ভিসটাকে সেখানে যে স্থানীয় প্রশাসনের যাদের উপরে দায়িত্ব অর্পণ আপনি করেছেন, ধরেন যে একটা উপজেলায় একাধিক ইউনিয়ন পরিষদ আছে, একটা উপজেলা সদরে কোথাও কোথাও পৌরসভা আছে, তো এই পৌরসভা, স্থানীয় যে ইউনিয়ন পরিষদ, এই যে দায়িত্বগুলো সব অর্পিত হচ্ছে সেখানে সচিবের উপরে, পিয়নের উপরে, তারা কি এই পুরো লোডটা বহন করতে পারবেন? যেহেতু তাদের দৈনন্দিন অনেক রকমের কাজ আছে, এই বিষয়টা খুব খুব নজরে রাখা দরকার যে এই কাজটি করতে গিয়ে স্থানীয় জনসাধারণ যাতে কোনো রকমের কোনো ভোগান্তির মুখোমুখি না পড়ে, আমাদের ডেভেলপমেন্ট শেষটা হচ্ছে যে এই যে সরকারি কর্মকর্তা যারা, তাদের অনেকের, বেশিরভাগ ক্ষেত্রে সরকারি কর্মকর্তার সততা নিয়ে, নিষ্ঠা নিয়ে যথেষ্ট প্রশ্ন কিন্তু আছে। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু আব্দুল মজিদ বিশ্বাসের কাছে যেতে চাই। যেই প্রশ্নটি আমি করেছিলাম শরীফুজ্জামান শরীফকে, একই প্রশ্ন আসলে আমি আপনার কাছে রাখতে চাই আব্দুল মজিদ বিশ্বাস। তা হচ্ছে যে বাংলাদেশের 12টি সিটি কর্পোরেশন কাউন্সিলরকে অপসারণ করা হচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে 323টি পৌরসভার কাউন্সিলর এবং 3টি পার্বত্য জেলা ছাড়া বাকি 61টি জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তটি আপনি কিভাবে দেখছেন? সরকারের এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই, কারণ যারা নির্বাচিত প্রতিনিধি হয়েছিলেন বিভিন্ন সিটি কর্পোরেশনে এবং পৌরসভায়,
ইউনিয়ন পরিষদে তাদের অধিকাংশই নির্বাচনের আগে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেই সে নির্বাচিত হবে বা তার নাম ঘোষণা করা হবে, এই মানসিকতা নিয়েই এই সমস্ত মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তারা অঢেল টাকা খরচ করে দলের উৎকোচ দিয়ে তারা নমিনেশন কিনেছিলেন এবং ভোট সুষ্ঠুভাবে যে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ভোট হওয়া দরকার, যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে, সেটা কিন্তু হয় নাই। মনোনয়ন পেয়েছে আওয়ামী লীগের, নৌকা প্রতীক পেয়েছে, অধিকাংশ জায়গায় তারা জয়লাভ করেছে, আবার তারা জয়লাভ করতে পারেনি, জয়লাভ করেছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। অতএব আমি মনে করি যেহেতু প্রকৃতপক্ষে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হয় নাই, সেই কারণে এই প্রতিষ্ঠানগুলো ভেঙে দিয়ে নতুন করে স্থানীয় সরকার শক্তিশালী করার জন্য, জনপ্রতিনিধির নিয়োগ করার জন্য নতুন নির্বাচন এখানে দেওয়া প্রয়োজন। যেহেতু স্থানীয় সরকারে সাধারণ মানুষের অনেক প্রয়োজনীয় কাজকর্ম থাকে, যেমন জন্ম নিবন্ধন, তারপরে ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন তাদের নিত্য প্রয়োজনীয় কর্মকাণ্ড স্থানীয় সরকার এগুলো সমাধান করে থাকে। জনগণের কিছুটা ভোগান্তি হবে, এই ভোগান্তি দ্রুত লাঘব করার জন্য অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনপ্রতিনিধি নিয়োগ করে, কখনোই আমলা নির্ভর প্রশাসন দেশের জন্য বা জনগণের জন্য ভালো নয়। শরীফুজ্জামান ভাই যে কথাটা বলেছে আমি একমত, যে আমলাদের মধ্যে দুর্নীতির প্রবণতাটা বেশি থাকে এবং জনগণ আমলাদের কাছ থেকে সঠিক সেবা মানে নেতাদের কাছ থেকে যেমন, জনপ্রতিনিধিদের কাছ থেকে যেমন সেবা পায়, আমলাদের কাছ থেকে এরকম সেবা জনগণ পাবে না, এই আশঙ্কা থেকেই যায়। সেই কারণে মানে বিনা ভোটে নির্বাচিত প্রতিনিধিদেরকে অপসারণের মধ্য দিয়ে আমার মনে হয় যে এই প্রতিষ্ঠানগুলো কলঙ্কমুক্ত করা হয়েছে এবং অতি দ্রুত এই সমস্ত প্রতিষ্ঠানগুলোই মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত করে সেখানে প্রকৃতপক্ষে রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা প্রয়োজন। আমি আপনার উত্তরটা বুঝতে পেরেছি আব্দুল মজিদ বিশ্বাস। আমি একটু শরীফুজ্জামান শরীফের কাছে আবার যেতে চাই। অনুষ্ঠানের শুরুতে কয়েকটি তথ্য তুলে ধরেছিলাম, সেখানে যেমন একটি বিষয় ছিল যে রাজনৈতিক সংগঠনে যুক্ত হতে পারবেন না বুয়েটের শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এর আগে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়তেও আসলে শিক্ষার্থীদের রাজনৈতিক সংগঠন করা নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। বুয়েটের এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন, যে বিশ্ববিদ্যালয়ের বুয়েটের শিক্ষার্থীরা যদি রাজনৈতিক সংগঠন করতে পারবেন না, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। প্রথম জায়গাটা হচ্ছে যে এই সময়কালে আমরা একটা ক্রিটিক্যাল সময় পাই। বুয়েটে যে সিদ্ধান্তটি গ্রহণ করেছে, আপনি যদি সংবিধানের আলোকে দেখেন তাহলে এটা সংবিধান পরিপন্থী। বাংলাদেশে প্রাপ্তবয়স্ক মানুষ যে মানুষটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হচ্ছেন তারা প্রত্যেকেই তাদের ভোটাধিকার আছে, ভোটার হওয়ার বয়সে তারা পৌঁছে গেছে। সুতরাং সংগঠন করা সংগঠন না করা দুটোই তার সাংবিধানিক অধিকার। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তটি গ্রহণ করেছে, এটি একটি পপুলিস্ট সিদ্ধান্ত, কিন্তু তাদের এই সিদ্ধান্তের পেছনে আমার যেটা ধারণা, তাদের ক্যাম্পাসের অনেকগুলো বিষয় তারা বিবেচনায় এই কাজটি করেছেন। কিন্তু আপনি এই সিদ্ধান্তটা চাপিয়ে দিতে পারেন না। ক্যাম্পাসের ভেতরে হয়তো কতগুলো সিদ্ধান্ত আপনি দিতে পারেন, কিন্তু এই শিক্ষার্থীরা যদি কালকে ভোট হয়, তারা কি ভোটদানে বিরত থাকবে? তারা কি ভোটার হতে পারবে না? এবং যে কোনো মানুষের সংগঠন করার সাংবিধানিক একটা মৌলিক অধিকার, এটি সংবিধান তাকে স্বীকৃতি দিয়েছে। আপনি এই সিদ্ধান্ত নিতে পারেন না যে কেউ কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সংগঠনের সাথে যুক্ত হতে পারবে। দ্বিতীয় জায়গাটি হচ্ছে, আমরা কিন্তু এটা জানি যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় এই ধরনের সিদ্ধান্তের পেছনে অনেকেই অনেক ধরনের রাজনীতির সাথে যুক্ত। তবে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, আমার ধারণা যে এই জায়গাগুলোতে তারা যেটি বলতে চেয়েছেন, গোপনে সেখানে যারা কার্যক্রম পরিচালনা করছেন তাদের সাংগঠনিক কার্যক্রম আমরা বিভিন্ন সময় দেখছি যে পরিচালিত হচ্ছে। প্রকাশ্যে যারা, গত পরশুদিন জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি বলেছেন যে বহু রকমের নির্যাতন অত্যাচার উপেক্ষা করে আমরা প্রকাশ্য আমাদের কর্মকাণ্ড পরিচালনা করেছি, আমরা একদিনের জন্য গোপনে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করিনি। অর্থাৎ যারা প্রকাশ্যে রাজনীতি করছেন
আপনি তাদের কর্মকাণ্ডে যুক্ত হওয়ার অধিকারটি কেড়ে নিচ্ছেন, সেই সিদ্ধান্ত নিলেন। যারা গোপনে সেখানে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে, ছাত্রদের মধ্যে নানা রকমের একেবারে উগ্রবাদী চিন্তার বিস্তার ঘটাচ্ছে বলে অভিযোগ আছে, আপনি কি তাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত বহাল থাকবে? আপনি এই রকমের সিদ্ধান্ত বা কোনো শিক্ষার্থী যদি এই ধরনের গোপন সংগঠনের সাথে যুক্ত হয়, তাহলে সেটি আপনার সেই ধরনের গোয়েন্দা কার্যক্রম আছে কিনা যার ভেতর থেকে আপনি খুঁজে বের করবেন। আমি দেখতে জি, পাচ্ছি শরীফুজ্জামান শরীফ, প্রকৌশল ঠিক এই বিশ্ববিদ্যালয়ে জায়গাতেই আপনি যে প্রসঙ্গটি আসলে তুললেন, এই বিষয়ে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, একই সংশ্লিষ্ট বিষয়। সেটি হচ্ছে যে যেমন ছাত্রদলের যে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তিনি বলেছেন একটি অনুষ্ঠানে যে তারা দাবি জানাচ্ছেন, তিনি বলেছেন যে আমরা দাবি জানাচ্ছি যদি নৈতিক সাহস থেকে থাকে তাহলে বিগত 15.5 বছরের প্রতিটি কমিটি আপনারা প্রকাশ করে দেখুন। আমরা দেখতে চাই এই সময় আপনাদের ব্যানারে কারা কারা ছাত্র রাজনীতি করেছে, ছাত্র সমাজ জানতে চায় আপনাদের নেতাকর্মী কারা। যদি তাদের কমিটি প্রকাশ হয় দেখবেন ছাত্রলীগের অপকর্মের দোসররাই তাদের নেতাকর্মী। এরকম সংগঠন আগামী সময়ে কোনো ষড়যন্ত্রে লিপ্ত থাকলে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নেব। এটি আসলে তিনি একটি অন্য রাজনৈতিক সংগঠনকে ইঙ্গিত করে বলেছেন, এমনটাই আসলে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এবং এর জবাবেই আসলে বলা চলে যে নিজেদের নেতাকর্মীদের সতর্ক করে জরুরি বার্তা দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। এবং তিনি বলেছেন যে সম্প্রতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া অনেকেই লেখালেখি করছেন, আমরা আমাদের সকল দায়িত্বশীল ও জনশক্তি ভাইদের প্রতি কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানাচ্ছি। জি, বলুন আপনি। আমি আসলে আপনি যে বিষয়টি বলছিলেন সেটি আর একটু পরিষ্কার করে দিলাম যে ছাত্রদল এবং শিবিরের মধ্যে আমরা কি এক রকমের টানাপোড়েন দেখতে পাচ্ছি কিনা। প্রথম জায়গাটা হচ্ছে ছাত্রদলের সভাপতি যে বক্তব্যটি দিয়েছেন, এটিকে আমি খুব যৌক্তিক মনে করি। এই কারণে যৌক্তিক মনে করি যে গত 15 বছরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে নারকীয় নির্যাতনগুলো হয়েছে এবং বিভিন্ন সময় দেখা গেছে যে প্রগতিশীল যত আন্দোলনগুলো হয়েছে প্রত্যেকটি আন্দোলনে চেহারা গোপন রেখে, মাথায় হেলমেট পরে, মুখোশ পরে শিক্ষার্থীদের উপরে আক্রমণ করা হয়েছে ছাত্রলীগের পরিচয়। আজকে আমরা এসে দেখছি ছাত্রলীগের মধ্যে ছাত্র শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে ছিল। এই বক্তব্য দেওয়ার ভেতর থেকে আমরা তাহলে পরিষ্কার হতে পারবো যে ছাত্রলীগ কি জেনুইন, এই আক্রমণকারী শুধু ছাত্রলীগ ছিল, নাকি সেখানে ছাত্র শিবিরের যারা তাদের কৌশলের কথা যেটা বলছে তারা এর মধ্যে ছিল, তারা কেউ কেউ এই প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিলেন। আমার ধারণা যে এই পরিচয় যদি প্রকাশ করা হয়, কমিটিগুলোর নাম যদি প্রকাশ করা হয়, তাহলে এটি হবে সততা যে আমরা আমাদের কৌশলগত কারণে ছাত্রলীগের মধ্যে কাজ করলেও ছাত্রলীগের কোনো অন্যায় কাজের সাথে আমরা যুক্ত হতাম না। ছাত্রদলের সভাপতির এই যে চ্যালেঞ্জ, এই যে আহ্বান, আমি মনে করি সততা যদি থাকে তাহলে ছাত্র শিবিরের নেতৃত্বের এটি প্রকাশ করা উচিত। কারণ তা আমার ধারণা যে এটি যদি প্রকাশ করা হয় তাহলে তারাও যে স্বচ্ছতার কথা বলছে, তাদের ইতিহাস সম্পর্কে আমাদের পরিষ্কার মোটামুটি ধারণা আছে। ধন্যবাদ। এই প্রজন্মের শিক্ষার্থীরা তাদের সম্পর্কে জানতে পারবে যে ছাত্রলীগ নাকি ছাত্রলীগকে ব্যবহার করে, মুখোশ হিসাবে ব্যবহার করে এই যে ছাত্র সংগঠনটি ছাত্র শিবির বিভিন্ন জায়গায় ছাত্রলীগের এই দুষ্কর্মগুলোকে তারাও এর অংশীদার ছিল। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু আব্দুল মজিদ বিশ্বাস আপনার কাছে আসতে চাই এই বিষয়টি নিয়ে। আসলে ছোট্ট করে আপনি যদি আমাকে 1 মিনিটের মধ্যে একটি আপনার মতামত দিতেন, আমি আরেকটি প্রশ্ন ছিল আপনার কাছে আমি করতে চাই। জি, বলবেন। আমাদের স্বাধীনতা যুদ্ধ, 69-এর গণ অভ্যুত্থান, 52-র ভাষা আন্দোলন, 90-র আন্দোলন এবং সর্বশেষ 5ই আগস্টের এই মহাবিপ্লব, এই সংগঠিত হয়েছে আমাদের দেশের ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। ছাত্র রাজনীতি যারা করেছে তারাই কিন্তু নেতৃত্ব দিয়েছে। সেই কারণে আমি মনে করি যে বুয়েটের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক এবং একপেশে সিদ্ধান্ত। ছাত্রদেরকে কোনো অবস্থায় ছাত্র রাজনীতি থেকে বাইরে রাখাটা ঠিক হবে না। কারণ আজকে ছাত্র রাজনীতি যে করবে, আগামী দিন সেই দেশের নেতৃত্ব দেবে। সেই কারণেই ছাত্র রাজনীতি বহাল রেখে আজকে মাথা ব্যথা হলে যদি আমরা মাথা কেটে ফেলি, সেটা সমাধান নয়। অবশ্যই তার চিকিৎসা আছে। যদি বুয়েটে আবরার হত্যাকাণ্ড থেকে শুরু করে যে ছাত্র রাজনীতির নাম নিয়ে
যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো ঘটেছে তার কারণে ছাত্র রাজনীতি বন্ধ হতে পারে না। যারা এই দুষ্কর্মটি করে তাদেরকে কড়া নজরদারিতে রেখে তাদের শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কোন অবস্থাতেই ছাত্র রাজনীতি বন্ধ করাটা সমীচীন হবে না, এটাই আমার প্রস্তাবনা। জি, এবং ছাত্রদল এবং ছাত্র শিবিরের বিষয়ে যে আলোচনা আমরা করছিলাম, শরীফুজ্জামান শরীফ বলছিলেন এই বিষয়ে যদি আপনি কিছু যোগ করতে চান। এটা শরীফ ভাই ঠিকই বলেছেন, কারণ বিগত প্রায় 16 বছর জাতীয়তাবাদী ছাত্র দল সহ অন্যান্য বাম ধারার ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ে বারবার তারা মার খেয়েছে। তারা বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং আমাদের ওই সময় ছাত্রলীগের হেলমেট বাহিনী, মোটরসাইকেল বাহিনী, তারা ছাত্র দল এবং অন্যান্য ছাত্র সংগঠনের উপরে দফায় দফায় যে হামলা করেছে, তাদেরকে মারপিট করেছে। বিভিন্ন সময় আমরা দেখেছি আমাদের গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর, তাকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিকবার তার উপরে নির্যাতন করা হয়েছে। এই নির্যাতনের সঙ্গে যারা জড়িত ছিল ছাত্রলীগের নামে, এবং এখন যে একটি সংগঠনের কথা বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করেছে, সে ছাত্রলীগের কমিটিভুক্ত ছিল, হল শাখার কমিটিভুক্ত ছিল, তো তারা তো নিশ্চয়ই ছাত্রলীগের সঙ্গে এই অপকর্মগুলোর সঙ্গে জড়িত ছিল। সেই কারণে ছাত্র দলের সভাপতি যে বক্তব্যটা দিয়েছে, যদি সৎ সাহস থাকে তাহলে আপনাদের এই যারা যারা এখন ছাত্র শিবিরের নেতৃত্বে প্রকাশিত হচ্ছে বা প্রকাশ করছে, ছাত্রলীগের কোন কোন কমিটিতে ছিল সেইগুলো সাহস থাকলে তাদেরকে সামনে আসার জন্য উনি আহ্বান জানিয়েছেন। উনি যথার্থই বলেছেন। আমি আমাদের ছাত্র দলের সভাপতির বক্তব্যকে আমি স্বাগত জানাচ্ছি এবং সমর্থন করছি। জি, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই আব্দুল মজিদ বিশ্বাস, সেটি হচ্ছে যে বাংলাদেশের একটি আলোচিত ঘটনা আমি একটু তুলে ধরি। ঝিনাইদহ 4 আসনের যে সাবেক এমপি ছিলেন আনোয়ারুল আজিম আনার, তার হত্যাকাণ্ড নিয়ে আসলে নানান আলোচনা দীর্ঘ সময় হয়েছে, এখন আসলে সেটা বন্ধ হয়নি। এখানে যে বিষয়টি যে স্বর্ণ চোরাচালানে আর্থিক লেনদেনের বিরোধের কারণেই তাকে খুন করা হয়েছে, এমন একটি খবর আমরা আসলে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। আমি আপনার কাছে যে জিনিসটা আসলে জানতে চাচ্ছি যে ঝিনাইদহে স্বর্ণ চোরাচালানের আসলে কোনো চক্র কাজ করে বলে আপনার জানা আছে কিনা? আসলে এই স্বর্ণ চোরাচালানের বিষয়টা আসলে ঝিনাইদহের সাথে কি সংশ্লিষ্টতা, এবং যদি থাকে তাহলে তারা সেটা কারা নিয়ন্ত্রণ করতেন, এবং এখন আসলে কি এই ধরনের কোনো চক্র এখনো আছে কিনা এবং কারা করছেন, এই সম্পর্কে আপনার মন্তব্য যদি একটু বলতেন। ধন্যবাদ। আমরা শুনেছি এবং বিভিন্ন সময় আমরা বিভিন্ন পত্র পত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে দেখেছি ঝিনাইদহ মহেশপুর, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা, সেই মহেশপুর উপজেলা একদম আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতীয় সীমান্ত, এবং ঝিনাইদহর পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলাও সেখানেও ভারতীয় সীমান্ত রয়েছে। সেখানে প্রায়শই বিজেপির হাতে এবং পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অনেক সোনা ধরা পড়ে। এই সোনার পরিমাণ কিন্তু কম নয়। আমি একটা তথ্য সাংবাদিকদের কাছ থেকে সংগ্রহ করেছিলাম গত 3 মাস আগে। সেখানে দেখা গিয়েছিল যে ঝিনাইদহ মহেশপুর সীমান্তেই প্রায় 21 কেজি স্বর্ণ ধরা পড়েছে 2 মাসে। তো এই যে 21 কেজি 20 কেজি বা তারও উপরে স্বর্ণ প্রতি মাসে বা 1 মাস 2 মাস পর পরই জব্দ হয়, অবশ্যই এটা একটা স্বর্ণ চোরাচালানের রুট। ঝিনাইদহ এবং মহেশপুর, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর, এই রুটের নিয়ন্ত্রণ করতেন আমাদের ঝিনাইদহ 4 আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, যেটা আমাদের এলাকায় এটা প্রচার ছিল। এবং আনোয়ারুল আজিম আনার একা নয়, তার পেছনে তৎকালীন সরকারি দলের বড় বড় মাফিয়ারা এর সঙ্গে যুক্ত ছিল। জি, আপনাকে ধন্যবাদ আব্দুল মজিদ বিশ্বাস এবং শরীফুজ্জামান শরীফ, আপনাকেও ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানের সময় আসলে শেষ। নিশ্চয়ই অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে আপনাদের সাথে আবারও আলোচনা হবে এবং দর্শক আপনাদের কথা শুনতে পারবেন। আপনাদের দুজনকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। জি, আব্দুল মজিদ বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজকে এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।